আপনারা শুনছেন বেড টাইম স্টোরিজ বাই 221B হ্যারিসন রোড। আমি প্রত্যয়, আর আমার সাথে আছে সুমিতেন্দ্র। আজ আপনারা শুনবেন সুমিতেন্দ্রর লেখা একটা ওয়ার্ড স্টোরি, দি অ্যাডভেঞ্চার ইন দি মেডিটেরেনিয়ান। 1942 মাল্টা এয়ারবেস, মেডিটেরেনিয়ান সি। কফি হাতে সকালের পেপারটা খুলে পড়তে আরম্ভ করলো ডান্সমোর। বাড়ি ফেরার মুখে প্রাণ হারালো আরেক অফিসার। 42 নম্বর ওয়ারেন্ট অফিসার অ্যালেন মরিস পরপর বহু মিশনে সাফল্য অর্জন করে বাড়ি ফেরার জন্য প্রস্তুত ছিলেন, কিন্তু 17ই মে তারই অসুস্থ কমরেডের বদলি হিসাবে জার্মান ক্রুজার লাৎসের বিরুদ্ধে অভিযান করতে গিয়ে প্রাণ হারান। সারা পৃথিবী জুড়ে তখন চলেছে মৃত্যু মিছিল। যুদ্ধক্ষেত্র ছাপিয়ে মহাসমরের ঢেউ আঁচড়ে পড়েছে সাধারণ নাগরিকের দোরগোড়ায়। আধুনিক প্রযুক্তি বিভিন্ন রাষ্ট্রের হাতে তুলে দিয়েছে অক্লেশে গণহত্যা করার নানা রকমের মাধ্যম। ইউরোপের ঐতিহাসিক সব শহরের ওপর আকাশ থেকে অজান্তেই মৃত্যুবান নেমে এসে তাদের ধুলোয় মিশিয়ে দিচ্ছে। মধ্য ইউরোপে জার্মানির কর্তৃত্বে তখন নির্বিচারে চলেছে অবিরাম গণহত্যা। এমন সময় আরেকজন অফিসারের মৃত্যু সংবাদ নেহাতি গা সওয়া একটা নগণ্য ব্যাপার হয়ে দাঁড়ায়। ব্যারেল থেকে একবার ছুটে গেলে গুলি বা রকেট লক্ষ্যভেদ করার আগে বিচার করে দেখে না যে সামনে কোনো অস্ত্রধারী সৈনিক না মায়ের কোলে একটা ফুটফুটে নবজাতক। ভূমধ্যসাগরে অবস্থিত মাল্টা দ্বীপ সেই সময় ছিল ইংল্যান্ডের এক উপনিবেশ। ভারতবর্ষ এবং উত্তর আফ্রিকার বেশ কিছু অঞ্চল তখন ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে, এবং এদের মধ্যে সংযোগ স্থাপন আর পরিবহনের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে এই মাল্টা। তাছাড়া ব্রিটিশ সাবমেরিন আর উড়োজাহাজের রিফুয়েলিং সেন্টার হিসেবেও এই দ্বীপটাকে ব্যবহার করা হয়ে থাকে। ইউরোপ থেকে উত্তর আফ্রিকার উপকূলে পৌঁছানোর প্রধান সমুদ্রপথ এই দ্বীপের পাশ দিয়েই যায়। সুতরাং আফ্রিকায় কোনো যুদ্ধ অভিযান চালাতে গেলে যে কোনো পক্ষেরই ভূমধ্যসাগরীয় অঞ্চলসমূহের নিয়ন্ত্রণ রাখাটা খুবই দরকার। 1940 সালের মাঝের দিকে অক্ষয় শক্তির এক প্রধান রাষ্ট্র ইটালি পূর্ব আফ্রিকার ব্রিটিশ সোমালিল্যান্ড দখল করতে গেলে মিত্রশক্তি তাদের অভিযানের জন্য জরুরি রেশনবাহী নৌবহরের ওপর মাল্টা থেকে বারবার আক্রমণ করতে থাকে। ইটালি তখন তাদের বিমান বাহিনীর সংযোগে মাল্টার ওপর পাল্টা আক্রমণ শুরু করে। সেই বছরেরই শেষের দিকে ব্রিটিশ রয়্যাল নেভির বিমানবাহী জাহাজ HMS ইলাস্ট্রিয়াস থেকে 21টা সোর্ডফিশ টর্পিডো বম্বার বিমান টারান্টো বন্দরে ঘাঁটি বাঁধা ইটালিয়ান নৌবহরের 3টে যুদ্ধ জাহাজ ডুবিয়ে দেয়। কিন্তু তারপরেই ঘটে মহা সর্বনাশ। ভূমধ্যসাগরের রণমঞ্চে স্বয়ং হিটলারের হস্তক্ষেপে অবতীর্ণ হয় জার্মানি। জার্মান বিমান বাহিনী লুফটওয়াফা আর নৌবাহিনী ক্রিগসমারিনার সেন দৃষ্টি পড়ে মাল্টার উপর। তবু প্রায় 2 বছর ধরে অনবরত হামলার মুখেও মাল্টায় অবস্থিত ব্রিটিশ সৈন্যবাহিনী এবং মাল্টার সাধারণ মানুষেরা অতি কষ্ট করে টিকে রইল। জার্মান নৌবহর ক্রিগসমারিনা প্রায় অভেদ্য বলয় সৃষ্টি করে রেখেছে তখন মাল্টার চারিদিকে। অস্ত্রশস্ত্র গোলা বারুদ তো বটেই, টান পড়েছে রসদের ওপরেও। মাথাপিছু রোজকার রেশন এসে ঠেকেছে কেবলমাত্র 1 পাউন্ড পাউরুটিতে। শেষে 1942-এর অগাস্ট মাসে অপারেশন পেডেস্টাল অবরোধ ভেঙে মাল্টায় ত্রাণ পৌঁছে দেয়, আর তারপর থেকেই আবার ঘুরে দাঁড়ায় মাল্টা। মাল্টা পুনরায় নিজের ভূমিকায় অবতীর্ণ হয়। আস্তে আস্তে রিএনফোর্সমেন্ট পৌঁছানোর পর নিজেদের প্রতিরক্ষা ছেড়ে অ্যাক্সিস বাণিজ্যিক নৌবহরের ওপর আবার আক্রমণ শুরু করে মিত্রশক্তির সৈনিকেরা। এরম পরিস্থিতিতে রয়্যাল এয়ারফোর্সের
টর্পিডো বম্বার স্কোয়াড্রনের সঙ্গে ডিট্যাচমেন্টে আসে স্কোয়াড্রন লিডার লেফটেন্যান্ট রিচার্ড ডান্সমোর। কফির কাপটা নামিয়ে রেখে খবরের কাগজটা ভাঁজ করতে করতে টেবিল ছেড়ে উঠে দাঁড়ালো ডান্সমোর। নাগরিক হিসাবে সে চিরকালই রাজনৈতিকভাবে বেশ সচেতন। তার বরাবরের ধারণা ছিল যে বাস্তবে জেনেভা কনভেনশন আদেও খুব একটা কার্যকরী চুক্তি নয়, এবং কথা যুদ্ধের শুরুতেই সেই পোল্যান্ডে জার্মানির অধিবেশনের সময় প্রমাণিত হয়েছে। আর তার ওপর বর্ণবিদ্বেষের ঠেলায় হিটলারের সাধারণ নাগরিকদের গণহত্যা করার নির্মম রণকৌশল তার কাছে ব্যক্তিগতভাবে এই যুদ্ধে অবতীর্ণ হওয়ার একটা বড় কারণ হয়ে উঠেছে। সেদিন সকালে ক্যাম্পের টেবিলে প্রাতরাশ করতে বসেছিল ডান্সমোরের ফ্লাইং কম্প্যানিয়নরা, 39 স্কোয়াড্রনের একটা বিউফোর্ড বোম্বারের 4 জন ক্রিউ। সবাই প্রায় সমবয়সী হওয়ার ফলে একে অপরকে খুব একটা ফর্মালি সম্বোধন করে না। এই কটা মাস মিশনের পর মিশন প্লেন চালানো থেকে দিনের পর দিন সাধারণ দৈনন্দিন কাজকর্মে এই 4 জনই একে অপরের সঙ্গী। ডান্সমোর ছাড়া রয়েছে তারই দেশের সার্জেন্ট টেড স্ট্রেভার আর নিউজিল্যান্ডের বায়ুসেনার 2 জন অফিসার। এই বিউফোর্ট প্লেন চালাতে হয় 4 জন বৈমানিককে। নিউজিল্যান্ড নিবাসী ফ্লাইং অফিসার ব্রাউন এই প্লেনের কো পাইলট। ন্যাভিগেটর আর বম্বার্ডিয়ার তারই দেশের সার্জেন্ট উইলকিনসন। শত্রুপক্ষের বিমানের আক্রমণ থেকে প্রতিরক্ষা করার জন্য প্লেনের ফিউজেলাজের শেষের দিকে এক ধরনের বিশেষ কাঁচে ঘেরা একটা গোলক, তার থেকে বেরিয়ে আছে 2টো মেশিন গানের ব্যারেল। এই কাজের দায়িত্বে রয়েছে প্লেনের গানার ইংল্যান্ড নিবাসী সার্জেন্ট টেড স্ট্রেভার। আর এই প্লেনের অধিনায়ক হলেন রয়্যাল এয়ারফোর্সের স্কোয়াড্রন লিডার লেফটেন্যান্ট রিচার্ড ডান্সমোর। সকাল সকাল উঠে প্রাত্যহিক কাজকর্ম সেরে দিন শুরু করার আগে 4 জনের এই আড্ডা বাধা ধরা ছিল। ডান্সমোরকে অসময়ে টেবিল ছাড়তে দেখে টেড একটু ফোড়ন কেটে বলল, কি দাদা, এত তাড়া কিসের? না, যাই দেখি টেলিফোনটা খালি আছে কিনা। আরে নতুন বিয়ে করলে না, এই একই সমস্যা। তুমি চুপ করো, বিয়ে না করেই তো টাইম পেলেই টেলিফোনের লাইনে গিয়ে দাঁড়াও। আরে বাড়িতে তো লোকজন আছে নাকি? তা তো বটেই, তা তো কত বটেই। লোকজন আছে জানা আছে। ওয়ালেটটা খুলে দেখাও না একবার। প্রায় 15 মিনিট অপেক্ষা করার পর শেষে ফোনটা কানেক্ট করতে পারল ডান্সমোর। হ্যালো 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 পেগি? রিচার্ড, হ্যাঁ, গুড ইভিনিং, বলো। কি গো তুমি? 3 দিন হয়ে গেল, একটা টেলিফোন পাই না। একটু তো খবর দিতে পারো নাকি? এদিকে তোমার আদরের ক্র্যাকার লাফালাফি করে সারা বাড়ি মাথায় তুলে রেখেছে। আর হ্যাঁ, তোমার সাধের জুতোগুলোকেও কিন্তু চিবিয়ে চিবিয়ে খেয়েছে। আরে সে কি, তুমি আটকাতে পারোনি? আমি কেন আটকাবো? হ্যাঁ, আমি কেন আটকাবো? তুমি গোটা পৃথিবী ঘুরে বেড়াবে আর সব দায়িত্ব পড়বে আমার ঘাড়ে। আচ্ছা, ওখানে এখন সকাল না? হ্যাঁ, এই তো 8:30 মতো বাজে। কি করছো গো ওখানে? একটু বলো না। ওই সেরকম কিছুই নয়, রোজ কয়েকটা সর্টি, মানে রেগুলার পেট্রোলিং থাকে আইল্যান্ডের চারিদিকে। আর তাছাড়া ওই মেনটেনেন্সের কাজ। এখন সেরকম কোনো বড় মিশন চলছে না, বুঝলে? তাই আর কি, যাচ্ছি যাচ্ছি, ঘুরে ঘুরে বেড়াচ্ছি। কবে ফিরবে? হ্যাঁ, বুঝতে পারছি না। তুমি? আই মিস ইউ। স্যার, এবার একটু রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই শোনো, রাখতে হবে। আই মিস ইউ টু, পেগি। সাবধানে থেকো। আজও ওদের 2টো পেট্রোলিং ডিউটি আছে, একটা সকাল 10:30টায়, আরেকটা বিকেল 3টে। টেক অফ করে সমুদ্রের ওপর দিয়ে দ্বীপের উপকূল থেকে প্রায় 2 কিলোমিটারের ব্যাসে বৃত্তাকারে গোটা দ্বীপটাকে 2 বার পরিভ্রমণ করে চারিদিকে কড়া নজর রাখতে হয়। মোটমাট 30-40 মিনিটের ব্যাপার। এইভাবে পাহারাও দেওয়া হয়, আর প্লেনের টুকটাক যান্ত্রিক গোলযোগ থাকলে সেগুলোও ঠিক করে নেওয়া যায়। ফোন সেরে কিছুক্ষণের মধ্যেই ডান্সমোর তাদের প্লেনের কাছে পৌঁছে দেখল বাকি 3 জন আর 2 জন গ্রাউন্ড ক্রিউ তাদের প্লেনের দৈনন্দিন মেইনটেনেন্স করছে। খোলা ককপিটে বসে ব্রাউন সব ফ্লাইট ইনস্ট্রুমেন্টগুলো চেক করে নিচ্ছে একবার। একজন গ্রাউন্ড ক্রিউয়ের সঙ্গে
অ্যামিউনিশন বে খুলে মেশিন গানের গুলিগুলো লোড করছে স্ট্রেভার। আর প্লেনের ডানার ওপর ঠ্যাং দোলাতে দোলাতে আয়েশ করে একটা চুরুট ফুঁকছে ব্যাটা উইলকিনসন। কি কাজকর্ম নেই নাকি? আরে স্যার, এই জিনিস আগে খাইনি কখনো। বোঝো, ফুয়েলটা ভরা হয়ে গেছে, মাথায় আছে তো? আরে বাবা, রিল্যাক্স রিল্যাক্স। তুমি এসে উঠে পড়ো। স্ট্রেভারের অ্যামোটো লোড করা হলেই রানওয়েতে ট্যাক্সি করে লাইন আপে দাঁড়িয়ে যাবো, কেমন? সময় তখন ঠিক 10:30। রানওয়ের ওপর নিজেদের মধ্যে খানিকটা ব্যবধান রেখে দাঁড়িয়ে রয়েছে আজকের ডিট্যাচমেন্টের 3টে প্লেন। প্রত্যেকটার 2টো করে প্রপেলার ফটফট শব্দ করে ঘুরতে আরম্ভ করল। ডান্সমোর মুখের চুইংগামটা ড্যাশবোর্ডে লাগিয়ে পকেট থেকে একটা ছোট্ট সাদা কালো ছবি বের করে সেটে দিল তার ওপর। তারপর সিগন্যাল পেতেই একে একে রানওয়ের ওপর ঝড় তুলে সমতল ভূমি থেকে মিনিট খানেকের মধ্যেই তারা উঠে গেল 1,500 ফুট উঁচুতে। নিচ থেকে দেখলে মনে হয় যেন নীল আকাশের বুকে 3টে বাজ পাখি ডানা মেলে চক্রাকারে ঘুরছে। এই প্লেনের ককপিটটা কাঁচের হওয়াতে আলাদা করে জানালার কোনো প্রয়োজন পড়ে না। প্লেনের বাঁ হাতে নিচের দিকে এখন দেখা যাচ্ছে মাল্টার আর্চিপেলাগো। উপর থেকে দেখলে বোঝা যায় এই অঞ্চলে সবুজের খানিকটা অভাব। বেশিরভাগটাই শুকনো হলদে মাটি, আর এই হলদে রঙের বড় বড় চুনাপাথরেরই তৈরি মাল্টার শহরের সব ঐতিহাসিক বিল্ডিং, দুর্গ আর চার্চগুলো। মূল শহরের উপকণ্ঠে খুদে খুদে বাড়িগুলোর মধ্যে দিয়ে সোনার সুতোর মতো জাল বুনে গেছে সরু সরু রাস্তা। ব্রাউনদের প্লেন তখন উড়ে চলেছে ভূমধ্যসাগরের টলটলে নীল জলের 1500 ফুট ওপর দিয়ে। রাত বেশ গভীর। এরোড্রোমের বেশিরভাগ বাসিন্দারাই তখন গভীর ঘুমে আচ্ছন্ন। ডান্সমোরদের আজকে 2টো সর্টি নির্বিঘ্নেই কেটেছে। তবে দুপুর 12টার দিকে অন্য একটা পার্টি লুফটওয়াফার 5টা স্টুকা ডাইভ বম্বার প্লেনের একটা ফরমেশনকে লক্ষ্য করে। প্রায় 9000 ফুট উচ্চতায় আকাশের উত্তর পূর্ব কোণ থেকে তারা অগ্রসর হচ্ছে। তৎক্ষণাৎ তারা কন্ট্রোল টাওয়ারকে সতর্ক করে, আর সঙ্গে সঙ্গে এরোড্রোমে স্ক্র্যাম্বলিং অর্ডার্স জারি হয়। অ্যান্টি এয়ারক্রাফট ব্যাটারি আর ফ্ল্যাগ ক্যাননগুলোতে মোতায়েন সৈন্য সামন্তদের দৌড়াদৌড়ি লেগে পড়ে। কিন্তু মাল্টায় পৌঁছানোর আগেই 12টা হকার হারিকেন ফাইটার বিমান উড়ান ভরে উপকূলের একটু দূরেই সরাসরি আটক করে শত্রুপক্ষকে। টান টান উত্তেজনায় শুরু হয় ডগ ফাইট। আর 15 মিনিটের মধ্যে জার্মানদের শেষ প্লেনটা মাঝ আকাশে একটা অগ্নিকুণ্ডে ফেটে পড়ে ঘন কালো ধোঁয়ার একটা প্যাঁচালো লাইন টানতে টানতে ডানাকাটা চিলের মতো পতিত হয় সমুদ্র গর্ভে। 12টা ব্রিটিশ বিমান অক্ষত অবস্থায় আবার ফিরে আসে বেসে। অফ ডিউটি থাকায় সন্ধ্যাবেলায় ডান্সমোর এবং তাদের প্লেনের 2জন গ্রাউন্ড ক্রিউ একটু হুল্লোড় করতে বেরিয়ে পড়ে শহরের উদ্দেশ্যে। কয়েকটা বারে ঘুরে ফিরে খানিকটা শক্তি সঞ্চয় করে একেবারে নৈশভোজ সেরে তারা আবার এয়ারবেসে ফিরে আসে। এসেই যে যার মতো শটান লম্বা হয়ে গেছিল। ব্রাউনের সবে মাত্র চোখটা লেগেছে, এমন সময় অকস্মাৎ এরোড্রোমে সাইরেন বেজে উঠল। 10 মিনিটের মধ্যে কন্ট্রোল রুমে জড়ো হলো 39th ও 142nd স্কোয়াড্রনের জনা 50 জওয়ান। সারিবদ্ধভাবে তারা সব চেয়ারে বসে আছে, আর তাদের সামনে মধ্যবয়স্ক একজন জেনারেল হাতে একটা পয়েন্টিং স্টিক নিয়ে দাঁড়িয়ে আছেন। তার পেছনের দেয়ালে ভূমধ্যসাগর ও তার পার্শ্ববর্তী অঞ্চলের একটা বড় ম্যাপ। একবার গলা খাঁকড়ে তিনি বলতে শুরু করলেন, Everybody here? Sir, may I come in, sir? Come in, Sergeant. Have a seat. পেটে একটু বেশি পড়ে গেছে কি?
Anyways, gentlemen, you see, মেডিটেরিয়ান হেডকোয়ার্টার থেকে জরুরি রিপোর্ট এসেছে। আমাদের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট জার্মানদের কিছু বেতার সংলাপ ট্র্যাপ করেছে। বিশেষ সূত্রের খবর বলছে কাল সকালে গ্রিসের উপকূলবর্তী কিছু বন্দর থেকে ইটালিয়ান সাপ্লাই কনভয় ক্যাসাব্ল্যাঙ্কার উদ্দেশ্যে রওনা হবে। ব্রিটিশ মেডিটেরিয়ান ফিল্ডে সাবমেরিন গ্রুপ আজ পশ্চিমে ফোর্ট এইচের সঙ্গে জয়েন করে জার্মান অধিকৃত ফ্রেঞ্চ ভিচি ফ্লিটকে জিব্রাল্টার কাছে ঠেকিয়ে রাখার জন্য রওনা দিয়েছে। সুতরাং কাল সকাল 7:45 এখান থেকে ব্রিটিশ আর অস্ট্রেলিয়ান জয়েন্ট টাস্ক ফোর্সের বিউফোর্ড টর্পেডো বোম্বারের 39 আর 142 স্কোয়াড্রন গ্রিসের উপকূল অভিমুখে রওনা দেবে। মিশন ইটালিয়ান সাপ্লাই ফিট ইন্টারসেপ্ট করে মালবাহী জাহাজগুলোকে সমুদ্রের তলায় ডুবিয়ে দেওয়া। এই মিশনের পটেনশিয়াল রিস্ক মারাত্মক, কারণ ইন্টেলিজেন্স জানাচ্ছে যে এই জাহাজগুলোকে এসকর্ট করবে জার্মান ক্রিগস মারিনা। তাই বোম্বিং স্কোয়াড্রনদের এসকর্ট করার জন্য স্পিডফায়ার আর হ্যারিকেনের দুটো স্কোয়াড্রন থাকবে। স্কোয়াড্রন লিডার ব্লেক আর মনরো তাদেরকে লিড করবেন। ট্রান্সপোর্ট ইয়েস স্যার। লেফটেন্যান্ট, আপনি আপনার পাইলটদের প্র্যাকটিক্যাল ব্রিফিং কমপ্লিট করুন। ব্লেক আর মনরোকে ফ্লাইট ফরমেশনটা বুঝিয়ে দিন। তারা তাদের নিজস্ব স্কোয়াড্রনকে ব্রিফ করে দেবে। গুড লাক জেন্টলম্যান। এক টানা রুদ্ধশ্বাসে অনেকটা উইলকিনসনের সেই গ্রামের স্কুল মাস্টারের মতো উঁচু গলায় সব জওয়ানদের উদ্দেশ্য করে ঝড়ের গতিতে কথাগুলো বলে জেনারেল এমসওয়ার্থ একবারও পিছনে দৃষ্টিপাত না করে তাঁবু থেকে বেরিয়ে গেলেন। কথাগুলো খানিক যান্ত্রিকভাবে বললেও তিনি এই ছেলেগুলোর ওপর অগাধ বিশ্বাস রাখেন। ছেলেগুলো তার নিজের ছেলের থেকে অনেক ছোট, প্রায় তার নাতির বয়সী। কাল মৃত্যুর মুখে ওদেরকে যেন ভেড়ার মতো ঠেলে দিচ্ছেন তিনি। এদের অনেকজনকেই তিনি নিজে হাতে ট্রেন করেছেন। নিজের ছেলের মতো উনি প্রায় সকলকেই ভালোবাসেন। আসলে যুদ্ধের সময় কোনো সৈনিক নিজের দেশের জন্য ঠিক লড়ে না, লড়ে এই গড়ে ওঠা সম্পর্কগুলোকে জান প্রাণ দিয়ে রক্ষা করার জন্য। ওকে বয়েজ, দেন কালকে আমরা 7:45 টেক অফ করছি। আমরা গ্রিসের কোস্টে পৌঁছাতে অ্যারাউন্ড 8:30। আমাদের বম্বার স্কোয়াড্রন আর 142nd 15,000 ফিট উচ্চতায় ক্রুজ করবে। তোমাদের দুটো হেভি স্কোয়াড্রনকে মোটামুটি আমরা প্রত্যেক দিক থেকে ঘিরে রাখবো। মনরো, তোমাদের স্পিড ফায়ারের সিলিং বেশি, তুমি 3টে প্লেন গোটা ফরমেশনের ওপর ওয়াচ রাখার নির্দেশ দিও। অলরাইট, তাহলে এবার ফ্লাইট কোর্সটা ডিসাইড করে নিই। আচ্ছা, আমরা তাহলে টেক অফ করেই নর্থ ইস্ট বিয়ারিংয়ে হেড করছি। হ্যাঁ, পরের দিন সকাল 7:40 রানওয়ের এক প্রান্তে একসাথে গর্জে উঠল 36টা ইঞ্জিন। প্রথম এসকর্ট গ্রুপের 36টা সিঙ্গেল ইঞ্জিন স্পিডফায়ার ফাইটার বিমান। এখন তারা জোড়ায় জোড়ায় একটা লাইনে দাঁড়িয়ে আছে। ঠিক 7:45 ফ্ল্যাগসম্যান 2 হাতে পতাকা তুলে সিগন্যাল দিল, আর অমনি দুটো করে বিমান একসাথে আকাশে উঠতে আরম্ভ করল। এইভাবে প্রথম এসকর্ট গ্রুপের পর এলো দুটো বম্বিং স্কোয়াড্রনের মোট 24টা ব্রিস্টল বিউফোর্ড মিডিয়াম বম্বার। আর শেষে আকাশে আরোহণ করল আরও 36টা হকার হারিকেন ফাইটার বিমান। প্রায় 15,000 ফুট উচ্চতায় সারিবদ্ধভাবে বম্বারদের চারিদিকে ফাইটার প্লেনের দল একটা বলয় সৃষ্টি করল। তাদের মধ্যে 3টে স্পিডফায়ার যুদ্ধবিমান চারপাশে কড়া নজর রাখতে আরোহণ করল গোটা ফরমেশনের আরও 1,500 ফুট ওপরে। কিছুক্ষণের মধ্যেই প্রত্যেকটা বিমান তাদের পুনর্নির্ধারিত অবস্থানে পৌঁছালে বিশাল আকৃতির বিমানবহর অগ্রসর হল তাদের লক্ষ্যের উদ্দেশ্যে। দেখে মনে হয় যেন প্রত্যেকটা প্লেন পরস্পরের সঙ্গে কোনো অদৃশ্য সুতোয় বাঁধা, যেন একটা বিশাল যুদ্ধজাহাজ তার মাস্তুলে কাকের বাসায় ঠায় নজর রেখে চলেছে 3 জন নাবিক। আজকের অভিযানের অবজেক্টিভ ইটালির টারন্টো বন্দর থেকে আফ্রিকাগামী এক বিশাল নৌবহর। খবর অনুযায়ী 7টা বাণিজ্যিক জাহাজে প্রচুর খাদ্যদ্রব্য, বিভিন্ন সামরিক সম্ভার আর 1 ট্যাঙ্কার তেল সরবরাহ করা হচ্ছে উত্তর আফ্রিকায় যুদ্ধরত অক্ষয় শক্তির সেনাবাহিনীর জন্য। আর এদের প্রতিরক্ষার দায়িত্বে রয়েছে জার্মান ক্রিগস মারিনা। তবে তারা সংখ্যায় কত বা কীরকম জাহাজ ব্যবহার করতে চলেছে তার কোনো আন্দাজ করা যায়নি। ডান্সমোরদের বিমান বাহিনী
টারান্টোর বন্দরে গিয়ে হামলা করবে না, তার কারণ সেই ক্ষেত্রে অনেক বেশি প্রতিরক্ষা শক্তির সম্মুখীন হতে হবে। ফাইটার বিমানদের ওপর অনেক বেশি চাপ সৃষ্টি হয়ে যাবে। তাদের তখন বম্বারদের রক্ষা করার সঙ্গে সঙ্গে শত্রুপক্ষের বিমান বাহিনীর পাশাপাশি নৌবাহিনীর সঙ্গেও লড়াই করতে হবে। তার থেকে গোটা নৌবহরটাকে খোলা সমুদ্রের মধ্যে আক্রমণ করাটা ঢের ভালো। তাতে খালি মোকাবিলা করতে হবে নৌবাহিনীর সাথে, আর ঝড়ের গতিতে আক্রমণ করতে পারলে অপরপক্ষের রিইনফোর্সমেন্ট আসার আগেই রণক্ষেত্র থেকে বেরিয়ে আসা যাবে। সুতরাং শত্রুপক্ষের কনভয় যখন মাল্টার থেকে ঠিক 150 মাইল দূরে, সেই জায়গায় মাঝ সমুদ্রে তারা আক্রমণ করবে। বম্বার সারির একদম মাথায় ছিল স্কোয়াড্রন লিডার ডান্সমোরের প্লেনটা। আজকে ডান্সমোর শুধু একটা প্লেন বা একটা স্কোয়াড্রনের নয়, গোটা স্ট্রাইক ফোর্সের অধিনায়ক। তার পাশে কাঁচে ঘেরা ককপিটের মধ্যেই একদম সামনে বসে আছে ব্রাউন, তাদের ঠিক পিছনে উইলকিনসন। স্ট্রেভার এখানে নেই, সে পিছন দিকে মেশিন গানের টারেটে বসে আছে। যদিও রেডিও সংযোগে সবার মধ্যেই কথাবার্তা চলছে। তাদের নিচে তখন উজ্জ্বল নীল রঙের সমুদ্রের অনন্ত ক্যানভাসে টুকরো টুকরো ফুটফুটে সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে। সামনের 3 জনের হেডফোন হঠাৎ করে বেজে উঠল। সবার কি খবর? একা একা বসে কান্না পাচ্ছে নাকি? উইলকি 10 miles from target. I repeat, 10 miles from target. কপি দ্যাট উইলকি, টর্পেডো বে চেক। টর্পেডো বে ওকে স্যার। Everyone keep your eyes open, maintain elevation. Roger that. Ceiling at 10,000 feet. উইলকিনসনের মধ্যে একটু চাপা উত্তেজনা সৃষ্টি হচ্ছে। যদিও তার স্নায়ুর ওপর নিয়ন্ত্রণ যথেষ্ট, ক্যানোপির বাইরে সামনের জলরাশির দিকে এক মনে চেয়ে সে বসেছিল। অনন্তহীন জলরাশি, এখানে হারিয়ে যাওয়া কতই না সহজ। এত যুদ্ধ করেও কি মানুষ পারবে কোনোদিনও এই বিশালত্বকে জয় করতে? নীল সমুদ্রের মাঝে মধ্যে মধ্যে অতি ক্ষুদ্র চকচকে সাদা বিন্দু উদয় হই হারিয়ে যাচ্ছে। ওগুলো ঢেউয়ের চূড়া, রোদের আলোয় চকচক করে উঠছে। কিন্তু ওই দূরে বিন্দুগুলো এক নাগাড়ে চমকাচ্ছে। হ্যাঁ, একটু বেশি চকচক করছে। উত্তেজনায় প্রায় লাফিয়ে উঠে চিৎকার করে উঠল উইলকিনসন। টার্গেট ইন সাইট 2 o'clock sharp. কই ওই তো Alpha 1 to group, Alpha 1 to group. Target spotted. Attack formations. Copy that. Over. Initiating final approach. Breaking escort. ডান্সমোরের এই বার্তা প্রত্যেকটা বিমানের কাছে পৌঁছাতেই গোটা বিমানবহর জ্যাকেটের চেনের মতো লম্বালম্বি দুভাগে ভাগ হয়ে গেল। একদিকে 39 বম্বার্সদের সাথে অর্ধেক ফাইটার বিমান, আর অন্যদিকে 142nd সাথে বাকি অর্ধেক। তারা বিপরীত দিক থেকে কনভয়টাকে 2 পাশ দিয়ে আক্রমণ করবে। ডান্সমোর দেখল যে জাহাজের সংখ্যা তারা যা আন্দাজ করেছিল তার থেকে ঢের বেশি। 2টো ব্যাটেলশিপ, 4টে ডেস্ট্রয়ার, 7টা ক্রুজার। আবার এই ক্রুজার জাহাজগুলো বিমান বাহিনীর আক্রমণ পরাস্ত করতে বেশ কার্যকরী। ক্রমে 2টো ফ্লাইং গ্রুপ আরও উঁচুতে মেঘের আড়ালে উঠে নৌবহরের 2 বিপরীত দিকে নিজেদের অবস্থান করতে অগ্রসর হলো। বেল্লায় জার্মান ট্যাঙ্কার SS আর্না তার বিরাট উদরে বয়ে নিয়ে চলেছে কয়েকশো গ্যালন ডিজেল। তার তিমি মাছের মতো গতর, ফলে তার স্লথ গতি। এই কারণে সে খুব সহজলভ্য আর প্রধান টার্গেট হয়ে ওঠে। তাই সর্বাধিক সুরক্ষা প্রদান করার জন্য গোটা নৌবহরের কেন্দ্রস্থলে তাকে রাখা হয়েছে। হেনরি মুলার ট্যাঙ্কারের ডেকে দাঁড়িয়ে এই দীর্ঘকায় ভাসমান শোভাযাত্রা উপভোগ করছিল। যেন একটা ছোট শহর, তার মাঝে মাঝে মাথা উঁচিয়ে ফ্যাক্টরির চিমনির মতো জাহাজের ফানেলগুলো আকাশে কালো ধোঁয়া ছড়াচ্ছে। হেনরি গ্রামের ছেলে, এমন চমৎকার আর আশ্চর্য দৃশ্য
স্বচক্ষে না দেখলে বোধহয় কোনোদিনই বিশ্বাস করতে পারত না সে। গত মাসে তাদের কোম্পানির এই জাহাজ ভাড়া করেছে নাৎসি সরকার। তাদের ফাদারল্যান্ড বা পিতৃভূমি আর তাদের ফিউরারের জন্য অতি সামান্য রূপে অবদান করার সুযোগ পেয়ে সে মনে মনে বেশ গর্বিত। সে বিহ্বল দৃষ্টিতে তাকিয়ে আছে। এমন সময় হঠাৎ করে তার কাঁধে একটা হালকা চাপড় পড়ল। হাইনরিক ঘুরে দেখল ম্যাটিও ওয়াগনার, জাহাজের সারেং। কি হে ছোকরা, এই জিনিস আগে দেখেছো? আগে না, আপনি? হ্যাঁ দেখেছি, কিন্তু কখনো এইভাবে তার সঙ্গে সফর করিনি। আমার কিন্তু খুবই ভালো লাগছে। তার উপর ডয়েটসল্যান্ডের জন্য কিছু তো করছি, এই ভেবেই খুব গর্ববোধ হচ্ছে। সেই তো। মিস্টার ওয়াগনার, আচ্ছা ওগুলো কি বলুন তো? এই বলে মুলার আঙ্গুল উঁচিয়ে জাহাজের স্টারবোর্ড সাইডে আকাশে মেঘের ঠিক নিচের দিকে দেখালো। ওয়াগনার তাকে অনুসরণ করে দেখল অজস্র কালো কালো তিলের মতো ছোট ছোট বিন্দু সাদা মেঘের থেকে যেন ঝরে পড়ছে। দুই নাবিক অবাক হয়ে তাকিয়ে রইল সেই দিকে। হঠাৎ করে আশেপাশের যুদ্ধ জাহাজগুলোয় সাইরেন বেজে উঠল। মুলার আর ওয়াগনার স্থানুর মতো দাঁড়িয়ে তাকিয়ে রইল সেই দিকে। বিন্দুগুলো খানিকটা নিচে নেমে তীরের বেগে তাদের দিকে ধেয়ে আসছে। প্রত্যেকটা যুদ্ধজাহাজের টেকে শোরগোল পড়ে গেছে তখন। তাদের টেকগুলোতে আর বিভিন্ন জায়গায় বহাল অ্যান্টি এয়ারক্রাফট আর ফ্ল্যাগ কামানগুলো নড়ে চড়ে উঠছে। তাদের ব্যারেলগুলো আকাশের দিকে উঁচিয়ে উঠছে। ওই কালো কালো বিন্দুর মতো ছোট যুদ্ধ বিমানগুলো তাদের পাল্লার মধ্যে আসতেই হুঙ্কার দিয়ে একসাথে গর্জে উঠল অজস্র কামান। গোটা আকাশ ভরে গেল অগণিত কালো ধোঁয়ার কুণ্ডলিতে। তাদের প্রতিচ্ছবিতে কালচে লাল তরল লাভার মতো দেখাচ্ছে এখন জলের পৃষ্ঠ। নিচের চমকটা কাটিয়ে মুলারের আস্তিনটা খামচে ধরে ওয়াগনার তখন রুদ্ধশ্বাসে দৌড়াতে দৌড়াতে ট্যাঙ্কারের খোলা ডেক ছেড়ে পালাতে আরম্ভ করল। এদিকে নিজেদের ঠিক জায়গায় পজিশন করেই আক্রমণ শানালো ডান্সমোর। বাজ পাখি যেমন অনেক ওপর থেকে নিজের শিকারকে লক্ষ্য করে ছো মারে, ঠিক তেমনই প্রথম গ্রুপের বিমানগুলো বেরিয়ে এলো মেঘের আড়াল থেকে। Coming up on anti-aircraft, fire! Taking evasive maneuvers to avoid flag. Guard formations, detach to the vehicles. Fighters, engage to draw fire. Repeat, engage to draw fire. এই আদেশ জারি হওয়ার সঙ্গে সঙ্গে স্পিডফায়ার আর হারিকেনগুলো জাহাজের টেকের কামানগুলোর ওপর আক্রমণ করতে ছুটে গেল। তাদের গতিপথে বিভিন্ন মারপ্যাচে নাজেহাল হয়ে উঠল নাবিকের দল। কোনো একটা প্লেনকে নিশানায় বদ্ধ করার আগেই অন্য আরেকটা প্লেন ছো মেরে গুলি চালিয়ে বেরিয়ে যাচ্ছে। আর এর মাঝে টর্পিডো স্কোয়াড্রনের এক একটা প্লেন সুবিধা মতো নিজেদের শিকার বেছে নিতে লাগলো। এই টর্পেডো এক ধরনের স্বচলিত বিস্ফোরক অস্ত্র, অনেকটা মিসাইলের মতো। কিন্তু মিসাইল যেমন রকেট ইঞ্জিনের সাহায্যে আকাশে ওড়ে, ঠিক তেমনই টর্পিডো প্রোপেলারের সাহায্যে জলের পৃষ্ঠের ঠিক নিচ দিয়ে ধেয়ে আসে। আর ঠিক এই কারণেই যে কোনো জাহাজের পক্ষে মারাত্মক হয়ে যায়। টর্পিডোর আঘাতে জাহাজের হালের জলের ঠিক নিচের অংশে ফাটল ধরে গিয়ে জল ঢুকতে থাকে, ফলে বেশিরভাগ সময় জাহাজ ডুবির সম্ভাবনা থাকে। এই টর্পেডো ডুবোজাহাজ, জাহাজ বা বিমান থেকে নিক্ষেপ করা যায়, কিন্তু বিমান থেকে কাঙ্ক্ষিত লক্ষ্যে আঘাত করতে গেলে একটা নির্দিষ্ট গতি ও উচ্চতা বজায় রাখতে হয়। এসব ক্ষেত্রে অত্যন্ত ধীর গতিতে সমুদ্রের কাছে নেমে আসতে হয় পাইলটকে। ডান্সমোরদের বিউফোর্ড বম্বার শান্তভাবে নেমে এলো নিচে, এতটাই নিচে যে জানালার বাইরে চারিদিকে এখন শত্রুপক্ষের জাহাজের টেকগুলো দেখা যাচ্ছে না। ফাঁক বুঝে অত্যন্ত সন্তর্পণে অনেকগুলো জার্মান রণতরী কাটিয়ে নৌবহরের কেন্দ্রে প্রবেশ করলো তাদের প্লেন। এখন সামনে আস্তে আস্তে এগিয়ে চলেছে এস আর্না। Target inside. Torpedo bay open. Approaching target. I repeat, approaching target. Target locked. 1000 meter, 900 meter, 800 meter, 700 meter. Fire.
টর্পেডো নিক্ষেপ করেই ডান্সমোর অ্যাক্সেলারেটরে সজোরে পা বসিয়ে প্লেনের স্টিকটা এক ঝটকায় টেনে ধরলো। প্লেনের মাথাটা সঙ্গে সঙ্গে ওপর দিকে উঠতে লাগলো। এদিকে জলের মধ্যে সাদা ফেনা উঠিয়ে তীরের বেগে ছুটে চলল টর্পেডো। আর তারপরেই কান ফাটানো একটা বিস্ফোরণে কেঁপে উঠল উভয় পক্ষের সৈনিকেরা। সকলে সেই দিকে তাকাতেই আরও কয়েকটা বিস্ফোরণে তাদের চোখ ধাঁ দিয়ে গেল। ট্যাঙ্কারের একটার পর একটা ডিজেল বোঝাই চেম্বারগুলো আগুন ধরে ফেটে যাচ্ছে। দেখতে দেখতে গোটা আকাশ অন্ধকার হয়ে গেল। কালো ধোঁয়ার একটা বিরাট কুণ্ডলী সমুদ্রের বুক থেকে উঠে এসে গ্রাস করে ফেলল সূর্যটাকে। ডিজেল লিক করে ছড়িয়ে পড়ছে চারপাশের জলের ওপর। উইলকি, নেক্সট টার্গেট। হ্যাঁ স্যার। খুব বাজার বেঁচে গেছি এবার। শেষ টর্পেডো, এবার কোনো ব্যাটেলশিপকেই ধরতে হবে। জাহাজের কামানগুলোর নাগালের বাইরে আরোহণ করে ডান্সমোরদের প্লেন জার্মানদের ওপর পাক খেতে খেতে পরের শিকার খুঁজতে আরম্ভ করল। ফার্স্ট গ্রুপের সাথে সেকেন্ড গ্রুপের প্লেনগুলো হামলা করেছিল নৌবহরের বাঁ দিক বা পোর্ট সাইড থেকে। ডান্সমোরদের মতো অনেকগুলো বম্বারই তখন একটা করে টর্পিডো নিক্ষেপ করে ফেলেছে। অনেকেই লক্ষ্যভেদ করতে পারেনি। অনেকের টর্পিডো নিশানায় ফাটলেও জাহাজ ডোবাতে পারেনি। আর 3টে বম্বারের 12 জন ক্রিউ তাদের প্লেনের সাথে হারিয়ে গেছে জলের গভীরে। তবে প্রথম ঢেউয়ের আক্রমণে অয়েল ট্যাঙ্কার ছাড়াও আরও একটা বাণিজ্যিক জাহাজ আর একটা ক্রুজার ডুবতে আরম্ভ করেছে। অচল হয়ে পড়েছে আরও 3টে যুদ্ধ জাহাজ। কিন্তু এদিকে আস্তে আস্তে ফাইটার প্লেনগুলো ক্রমশ যুদ্ধ চালিয়ে যেতে যেতে এক এক করে সংখ্যায় ক্ষয়ে আসছে। বেশি সময় নষ্ট না করে ডান্সমোর পুনরায় 2টো স্কোয়াড্রনকে আক্রমণ করতে আদেশ দিল। এবার আর একসাথে নয়। বিভিন্ন প্লেন নিজেদের সুযোগ সুবিধা মতো টার্গেট বেছে নিয়ে আছড়ে পড়ল জার্মানদের ওপর। অজস্র গোলাবর্ষণের মুখে ঝাঁপিয়ে পড়ে ডান্সমোরদের ব্রিস্টল বিউফোর্ড বম্বার ফুল স্পিডে ডাইভ দিল ক্রিগসমারিনার ফ্ল্যাগশিপের দিকে। ডান্সমোরের প্লেন যত কাছে এগিয়ে আসছে এক এক করে জাহাজের কামান আর মেশিন গানগুলো ঘুরে গিয়ে গোটা গোটা ম্যাগাজিন ঢেলে দিচ্ছে তাদের দিকে ধেয়ে আসা প্লেনটার অভিমুখে। আগ্নেয়গিরির মতো ক্রমাগত এতগুলো ব্যারেল থেকে নির্গত জ্বলন্ত শেলের অগ্নিচ্ছটা ঘোলাটে আকাশের বুকে সৃষ্টি করছে কতগুলো অবিচ্ছিন্ন রশ্মি রেখা। দক্ষ হাতে প্লেনটাকে এই বিপর্যয়ের মধ্যে দিয়ে কোনো রকমে কাটিয়ে নিয়ে চলল ডান্সমোর। তাও কিছু গুলি প্লেনে এসে বিচ্ছে, কিছু মাঝে মধ্যে এদিক ওদিক লেগে ছিটকে যাচ্ছে। Come on, boys. Torpedo bay open. Approaching target. Target locked. 1000 meter, 900 meter, 800 meter. We're hit. Alpha 1 is hit. We're going down, we're going down. Alpha 1, I repeat, Alpha 1 is down. বার্লিনে এই বছর ঠান্ডাটা বেশি পড়েছে। ভারী পর্দার ফাঁক দিয়ে শীতের কনকনে হাওয়া ঢুকে এলেও এই ঘরের পরিবেশ বেশ উত্তপ্ত। একটা জমকালো সেক্রেটারি টেবিলের সামনে 4 জন উচ্চপদস্থ নাৎসি অফিসার। গোটা জার্মানি যাদের আঙ্গুলের ইশারায় তখন উঠছে আর বসছে, তারা এখন একটা টেবিলের সামনে তটস্থ হয়ে দাঁড়িয়ে। টেবিলের ওপার থেকে ক্ষিপ্ত দৃষ্টিতে তাদের দিকে তাকালেন এডলফ হিটলার। Wieso hast du das zugelassen? Der Konsultant Sebastian Enigma! Mein Führer! Die Klappe halte! Mein Führer, ওই 4 জনকে আটক করা হয়ে গেছে। এদের থেকে খবর পাওয়া যেতে পারে। আমার মনে হচ্ছে এর পেছনে ব্রিটিশরাই আছে। হ্যাঁ ফুহা, আর মনে হয় না যে ওরা এনিগমা কোড ক্র্যাক করে খবরটা পেয়েছে। ওভার গ্রুপেন ফিউরার স্মিথ মনে করছেন নিচের অফিসারদের মধ্যে কেউ। আমরা কালকেই ওদের এখানে নিয়ে এসএস এর হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করছি। ম্যাফিউরার, আমরা 4 জনকে গ্রেপ্তার করেছি। ওদের একটা প্লেন ভেঙে পড়েছিল আক্রমণের সময়। বুদ্ধি করে ক্যাপ্টেন ওদের গুলি না করে তার জাহাজেই তুলে নেন। আপাতত ওরা ইটালি টারেন্টোতে আছে।
আজকের মতো আরাম করে নিন, কাল কপালে দুঃখ আছে। বুয়েনা নোতে জেন্টলম্যান। শ্লেষ মেশানো গলায় ডান্সমোরকে বলল গার্ড। বন্দীদের পরিচর্যায় যাতে কোনো ত্রুটি না থাকে তাই 4 জন ইটালিয়ান সৈনিক নিজেদের ঘর এক রাতের জন্য ছেড়ে দিয়েছিল। কিন্তু হাজার হোক শত্রুপক্ষ বলে কথা, হাতের মুঠোয় পেয়ে একটু বিদ্রুপ না করলে কি মন ভরে? একটা ঘরে স্ট্রেভার আর ডান্সমোর, আর আরেকটাতে 2 জন নিউজিল্যান্ডার, ব্রাউন আর উইলকিনসন। আজ রাতটা টারান্টোর বন্দরে কাটাবে তারা। তাদের ঘরের বাইরে কড়া পাহারা রইল সারা রাত। দ্বিতীয়বার টর্পিডো লঞ্চ করার সময় প্লেনের ডান দিকের প্রোপেলারে একটা শেল এসে পড়ে। দক্ষ হাতে ডান্সমোর আর ব্রাউন কোনো মতে তাদের প্লেনটা জলের ওপর নামাতে সক্ষম হয়, কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই প্লেনটা ডুবে যাবার কথা। সকলে লাইফ জ্যাকেট পরে প্লেনের বাইরে বেরিয়ে এসে ডানার ওপর দাঁড়িয়েছিল। আশঙ্কা ছিল যে হয়তো সামনের ব্যাটেলশিপ, যেটার উদ্দেশ্যে ব্যর্থভাবে টর্পিডো নিক্ষেপ করেছিল ওরা, তারাই ওদের দিকে কামান দেগে নিশ্চিহ্ন করে দেবে। কিন্তু আশ্চর্য, সেই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও জাহাজ থেকে একটা লাইফ বোট নামিয়ে ওদেরকে উদ্ধার করা হয়। সব চিন্তাভাবনা কাটিয়ে মাথাটা একটু ঠান্ডা করে উপস্থিত পরিস্থিতির গাম্ভীর্য আস্তে আস্তে উপলব্ধি করল ডান্সমোর। তারা যুদ্ধবন্দী, প্রিজনার্স অফ ওয়ার। তখন রাত নেমে এসেছে। বাইরের পরিবেশ সকালের থেকে খানিক শান্ত। পাশের ঘরে একটা খাটে শুয়েছিল ব্রাউন, আর তার হাঁটুর কাছে 2 হাতের মধ্যে মাথাটা গুজে চিন্তায় ডুবেছিল উইলকিনসন। হঠাৎ তার চোখে পড়ল গ্রিসের উপকূলবর্তী অঞ্চল আর অ্যাড্রিয়াটিক সমুদ্রের একটা দেয়ালে টাঙানো ম্যাপ। সঙ্গে সঙ্গে ব্রাউনের হাঁটুর ওপর হাতটা দিয়ে ঝাঁকিয়ে তাকে ডেকে ম্যাপটার দিকে ফিরে নিচু গলায় উইলকিনসন বলল, ব্রাউন ব্রাউন ব্রাউন, এইদিকে দেখো, এই ম্যাপের মধ্যে কোনো একটা জায়গাতে আমরা আছি এখন। অ্যাক্সিস কনভয় ছিল এখানে, আর টার্গেট, তার মানে। উত্তেজিত ব্রাউন সাগ্রহে বিছানা থেকে উঠে ম্যাপটার কাছে গিয়ে কিছুক্ষণ পর্যবেক্ষণ করে ম্যাপটার মধ্যে একটা নির্দিষ্ট জায়গা আন্দাজ করে আঙ্গুল দিয়ে একটা গোল করে টোকা মারল। তার মানে হয় আমরা লেভেক্সের কাছাকাছি, নয়তো নয়তো করফুর একটু দক্ষিণে কোথাও আছি। আচ্ছা, এই তো টারান্টো। অনেকক্ষণ চুপ করে রইল উইলকিনসন, তারপর আস্তে আস্তে বলল, টরন্টো থেকে প্রায় 350 মাইল দূরেই মালটা। আমি জানি না, আমি জানি না তোমরা কি করবে, কিন্তু কিন্তু আমি এখান থেকে বেরোবই। থাক, এখন থাক। চারদিক বেশ শুনশান, বাইরেই পাহারা আছে, ওরা আওয়াজ পাবে। আচ্ছা, যাই করি কারোর যেন আমাদের কোনো গতিবিধি সন্দেহজনক না লাগে। না হলে কাল আসল সময় পাহারা আরো বেড়ে যাবে। এক্স্যাক্টলি। সকাল 7টার সময় বন্দীদেরকে ঘুম থেকে তুলে ব্রেকফাস্ট দেওয়া হলো। তারা যে যুদ্ধকালীন বন্দী, খাবার দাবারের প্রাচুর্য দেখে তা কল্পনা করা কঠিন। কফি, টোস্ট, অমলেট, বেকন। আসলে এইখানে বন্দীদের রাখার আলাদা কোনো ব্যবস্থা নেই। অগত্যা বন্দরের গার্ডদের মেস আর কোয়ার্টারেই তাদের জন্য ব্যবস্থা করা হয়েছে। তাদের প্রাতরাশের ব্যবস্থা করা হয়েছিল ক্যান্টিনে। সেখানে একটা টেবিলে খাবার সার্ভ করে গার্ডরা বাইরে চলে গেল। এই একটা সুযোগের অপেক্ষায় ওত পেতেছিল উইলকিনসন। এক মুহূর্ত সময় নষ্ট না করে টেবিলের ওপর মাথাটা ঝুঁকিয়ে ইশারায় সবাইকে কাছে ডেকে পালানোর সম্ভাবনা আর প্ল্যান সম্বন্ধে পরামর্শ শুরু করে দিল সে। কাল মোটামুটি আন্দাজ করেছি যে আমরা কোথায় আছি। মনে হচ্ছে এটা টরন্টো। ইটালির মেইনল্যান্ড এখান থেকে 200 মাইলের বেশি দূরত্ব নয়। খুব তাড়াতাড়ি কিছু না করলে দুপুরের লাঞ্চটা কিন্তু জেলে গিয়ে করতে হবে। দূর, বেকার, এইসব করে কোনো লাভ নেই। আমাদের এখান থেকে পালানোর কিন্তু কোনো উপায় নেই ব্রাউন। তার থেকে আমরা পরের জায়গাটাতে পৌঁছানো অবধি দেখি, তার মধ্যে কিছু একটা ভাবা যাবে। কিন্তু আমার মনে হয় ক্যাম্পে পৌঁছানোর আগে পালানোর ঝুঁকিটা নেওয়া ভালো। কালকে লোকটার কথা মনে আছে তো? ওখানে পৌঁছলে কিন্তু দুর্ভোগের শেষ থাকবে না।
কাল রাত থেকে একটা কথা আমার মাথায় ঘুরছে। মালটা এখান থেকে প্রায় 300-350 মাইল। হ্যাঁ, একটা প্লেন হাইজ্যাক করে মালটায় উড়িয়ে নিয়ে যাওয়া যায় না? এই ব্যাপারটা আমিও ভেবেছি বিলকি, কালকেই ভাবছিলাম। আর কালকে পাহারাও কম ছিল। আজ কিন্তু আমাদেরকে এসকর্ট করার জন্য অনেক লোক থাকবে, তাও সবাই চোখ কান খোলা রাখবে, কিন্তু সুযোগ পেলেই। দরজা খুলে ঘরে ঢুকলো একজন গার্ড। পালানোর কৌশল মন্ত্রণার একমাত্র সুযোগ শেষ হয়ে গেল। বাইরে বেশ ভিড়। গোটা ইটালিয়ান নেভির হেডকোয়ার্টারের সমস্ত কর্মচারী 4 জন বিদেশিকে দেখতে বেরিয়ে পড়েছে। এই পরিবেশ দেখে ধারণা করা যায় না যে উইলকিনসন স্ট্রেভাররা শত্রু শিবিরে রয়েছে। সবাই এসে বারবার আন্তরিকভাবে তাদেরকে অভ্যর্থনা জানাচ্ছে, করমর্দন করছে। ফ্রন্টলাইনের গুলির মতো ক্যামেরার শাটার পড়ছে চারিদিকে। স্ট্রেভার যুদ্ধকালীন তিক্ত শত্রুতার মনোভাব নিজের মনে সঞ্চার করার প্রচুর চেষ্টা করলেও তাদের অপহরণকারীদের আন্তরিক ব্যবহার শেষে তাকে নিরস্ত্র করল। এই সচ্ছল অনুভূতির জন্য নিজেকেই তিরস্কার করতে করতে সিপ্লেনে পা রাখল স্ট্রেভার আর তার পিছন পিছন বাকি 3 জন। প্লেনের ক্রিউ বলতে একজন পাইলট, আরেকজন কো পাইলট, একজন ইঞ্জিনিয়ার আর একজন ওয়্যারলেস অপারেটর বা অবজারভার। বন্দীদের ওপর নজর রাখার জন্য একজন কর্নেল, তার হাতে অতি প্রাচীন একটা .45 পিস্তল, যেন মিউজিয়াম থেকে উদ্ধার করে আনা হয়েছে। উইলকিনসনরা প্লেনে ঢোকার পর 4 জন ইটালিয়ান ক্রিউ বড় বড় স্যুটকেস ভেতরে এনে রাখল। এদের মুখ চোখে বেশ একটা উৎফুল্ল ভাব। ফিউজেলাজে স্যুটকেসগুলো রেখে তারা দড়ি দিয়ে বেঁধে দিল। ইটালিয়ানরা যে যার কর্তব্য বুঝে নিতে নিতে খোশ গল্প শুরু করলো। তারপর এক সময় সবাই সবার নির্ধারিত সিটে বসে পড়তে পাইলট নিজের হেডসেটটা পরে মাইকে অ্যানাউন্স করলো, Buongiorno gentlemen, ক্যাপ্টেন কার্টেট আমার মাস্টার দাসা এট ইওর সার্ভিস। আমরা টরন্টো হয়ে ইটালি যাব। আমার মেয়ের সাথে আমি প্রথমবার দেখা করতে যাচ্ছি। এই বলে তিনি হাত দুটোকে বুকের কাছে জড়ো করে বাচ্চাদের কোলে দোলানোর মতো ভঙ্গি করলেন। তারপর উইলকিনসনদের দিকে তাকিয়ে বললেন, কিন্তু আপনাদের জন্য আমার একটু খারাপ লাগছে। উইশ ইউ অল দ্য বেস্ট জেন্টলম্যান। এই বলে তিনি ককপিটের ড্যাশবোর্ডে কী সব বোতাম টিপতে লাগলেন। প্লেনের কেবিনে জায়গা খুবই ছোট, তাই সবাইকে একটু ঘেঁষাঘেঁষি করে বসতে হলো। পাইলটদের পিছনে ভিতর দিকে মুখ করে দাঁড়িয়েছিলেন বন্দুকধারী কর্পোরাল, তার 2 পাশে বসেছিলেন ইঞ্জিনিয়ার আর ওয়্যারলেস অপারেটর। ফিউজেলাজে সিটগুলো পরস্পরের মুখোমুখি, দেওয়াল ধরে বসানো। ওইখানে বসল বন্দিরা। সকাল 9:30টায় জেটি ছেড়ে সমুদ্রের জল কেটে স্পিড বোটের মতো ছুটতে আরম্ভ করলো তাদের সি প্লেন। যথেষ্ট গতিবেগ অর্জন করতেই ডানার ওপর হাওয়ার চাপ কমে এলো। আকাশের বুকে উড়ে গেল ক্যান্ট Z506 ট্রিপল ইঞ্জিন ফ্লোট প্লেন। উইলকিনসন মনে মনে হিসাব করল, ইটালির মেইনল্যান্ড পৌঁছাতে প্রায় 11টা বাজবে। বাকিরা চুপচাপ বসে আছে, মুখে একটা স্বাভাবিক নিরুদ্বেগ ভাব ফোটানোর চেষ্টা করে চলেছে। কিন্তু উইলকিনসনের নজর আসলে কর্পোরালের রিভলভারের ওপর। তার মাথায় ঘুরছে অনেক প্রশ্ন। হলস্টার থেকে বার করে রিভলভারটা তাদের দিকে তাক করতে ঠিক কতক্ষণ লাগবে? অন্যদের কাছে কি আরও আগ্নেয়াস্ত্র আছে? থাকলে সেগুলো কি? যদি কোনোভাবে ইটালিয়ানদের পরাস্ত করাও যায়, তারপর কি? তারপর কি ওদেরকে দাবিয়ে রেখে অপরিচিত একটা এয়ারক্রাফট সামলানো যাবে? মাল্টার মতো ছোট্ট দ্বীপ কি রেডিও ছাড়া, ম্যাপ ছাড়া ন্যাভিগেট করে পৌঁছানো সম্ভব? কিন্তু যতই সমস্যা হোক, একবার চেষ্টা করে দেখতেই হবে। প্যাসেঞ্জার আর লাগেজের ওভারলোড হয়ে প্লেনটা 3-4 হাজার ফুটের ওপর উঠতে সক্ষম হলো না। নিচের দিকে বাতাস বেশ অস্থির আর ঝঞ্ঝাক্ষুব্ধ, আর সমুদ্রের কাছে হাওয়াও বেশ গরম আর অসহ্যকর স্যাঁতস্যাঁতে। তাই বেশ মন্থর গতিতে হেলতে দুলতে ইটালির মেইনল্যান্ডের দিকে অগ্রসর হচ্ছিল সিপ্লেন। 4 জন চলেছে যুদ্ধ ছেড়ে কিছুদিনের জন্য যার যার বাড়িতে ছুটি কাটাতে,
আর এদিকে চারজন, কে জানে তাদের কপালে কি আছে। এই দুই পক্ষের মধ্যে একরকম নিরপেক্ষ আম্পায়ারের মতো হাতে রিভলভার নিয়ে দাঁড়িয়ে রয়েছে কর্পোরাল। প্লেনটা বেশ খানিকক্ষণ এইভাবে চলার পর কর্পোরাল পাইলটের পিছনের সিটে বসে পড়লেন। তার চেহারায় স্পষ্ট অস্বস্তির ভাব। এইভাবে প্লেনে যাত্রা করতে বোধহয় তিনি অভ্যস্ত নন। এত দোলানিতে তার গা গোলাচ্ছে। কর্পোরাল নিজের কপাল থেকে ঘাম ঝেড়ে ফেলছেন অনবরত, কিন্তু এত গরমের মধ্যেও ঠান্ডা লাগছে ওনার। হাওয়ার আপ কারেন্ট আর ডাউন ড্রাফট তার পেটের মধ্যে চোর পুলিশ খেলছে। উইলকিনসন পরিষ্কার বুঝতে পারল যে শক্ত মাটিতে আবার পা ফেলা অবধি ওনার কোনো নিস্তার নেই। এখনো পৌঁছাতে প্রায় 1.5 ঘন্টা বাকি। উইলকিনসন এরকম অবস্থা আগেও বহুবার দেখেছে। কর্পোরালকে নিয়ে তাহলে আর বেশি চিন্তা করার দরকার নেই। আর ঠিক হলোও তাই। নিজেকে সামলানোর চেষ্টা করতে করতে দাঁতে দাঁত চেপে এলো তার। মুখ প্রায় বেঁকে গেল নিজেকে কোনো মতে সামলানোর পরিশ্রমে। ব্যাপারটা লক্ষ্য করে ইটালিয়ান কো-পাইলট জিজ্ঞাসা করলেন, কি কর্পোরাল, অস্বস্তি হচ্ছে? আপনি একটু বসেই থাকুন বরঞ্চ। দরকার হলে কলারের বাটনটা একটু আনবাটন করে নিন। ওয়্যারলেস অপারেটরের বেশ কাছে বসেছিল উইলকিনসন। তার ন্যাভিগেশন টেবিলের ওপর লকশিটগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। আর ঠিক তার ভিড়ের মধ্যে একটা ঘড়ি, সময় 10:25। প্রায় অর্ধেক পথ পেরিয়ে এসেছে প্লেনটা। এরপরে হয়তো ফাইটার প্লেনের এসকর্ট পাঠানো হতে পারে তাদেরকে এয়ারপোর্ট অবধি পাহারা দিয়ে নিয়ে যাওয়ার জন্য। তাছাড়া ইটালির উপকূলের কাছাকাছি পৌঁছে গেলে তারা রেডার সার্ভেলেন্সের আওতায় পড়ে যাবে। অতএব যা করার এখনই করে ফেলতে হবে। অবজারভারের নজর কাটিয়ে কর্পোরালের পিস্তলটা হাতানোর কৌশল করছিল উইলকিনসন নিজের মনে মনে। কাজের সময় কিছুই মাথায় আসছে না। হঠাৎ করে তার ছোটবেলার একটা ব্যাপার মনে পড়ে গেল। আচমকা জানলার দিকে তাকিয়ে চেঁচিয়ে উঠল উইলকিনসন, ওই দেখুন দেখুন, ওটা কি? জানালার দিকে মাথাটা ঘোরাতেই বাইরের উজ্জ্বল আকাশে এক নিমেষে ঘন অন্ধকার নেমে এলো। তার মধ্যে ফুটে উঠল উজ্জ্বল কিছু নক্ষত্র। উইলকিনসনের এক ঘুষি সপাটে এসে পড়েছে অবজারভারের চোয়ালে। এক ছোবলে উইলকিনসন অবজারভারের হেলে পড়া অচৈতন্য দেহটাকে টপকে তাড়াতাড়ি কর্পোরালের হলস্টার থেকে একটা হ্যাচকা টান মেরে রিভলভারটা বার করে নিল। পুরো ঘটনাটা ঘটে গেল মাত্র এক ঝলকে। এই সময় স্ট্রেভারও উঠে এসেছিল। উইলকিনসন রিভলভারটা ওর হাতে দিল। এদিকে ডান্সমোর আর ব্রাউন চটপট করে উঠে এসে প্লেনের বাকি ক্রিউদেরকে সামলাচ্ছে। কোনো হুঁশিয়ারি নয়। আপনারা কিন্তু মারাত্মক ভুল করছেন। শাট আপ। আপনাদের কিন্তু আর রক্ষা হবে না। আপনাদের পানিশমেন্ট কিন্তু মৃত্যু। উফ, হ্যাঁ, কি বলছিলেন? বলুন বলুন, শুনতে পাচ্ছি না। কি? অবজারভার ভদ্রলোক ইতিমধ্যে উইলকিনসনের ঘুষিটা খেয়ে কোনো মতে সামলে উঠেছিল। তবুও তার গলায় একটা হালকা প্রতিবাদ। ডান্সমোর অবজারভারকে চুপ করানোর জন্য নিজের পকেট থেকে রুমালটা বার করে লোকটার মুখে ঠুসে দিল। এদিকে কর্পোরালের অবস্থাও খুব একটা ভালো নয়। বাধা দেওয়ার কোনো শক্তি ওনার নেই। হঠাৎ যেন তার মাথাটা ঘুরে গেল। তিনি পাইলটের কোলের ওপর বেসামাল হয়ে পড়ে গেলেন। আরে 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 করছেনটা কি মশাই? তারপরে এদিক ওদিক হাতড়ে উঠতে গিয়ে এক হাতে ভর দিলেন ড্যাশবোর্ডের কন্ট্রোলগুলোর ওপর। অমনি প্লেনটা কাটা ঘুড়ির মতো গোদ খেয়ে মারাত্মক বেগে পৃথিবীর দিকে নামতে শুরু করলো। প্লেনের ভেতরে এক মুহূর্তের জন্য শূন্যে ভেসে উঠেই সবাই সজোরে মেঝেতে আছাড় খেয়ে পড়ল। উইলকিনসন এক লাফ দিয়ে কর্পোরালের কলারটা ধরে তাড়াতাড়ি করে তাকে ড্যাশবোর্ড থেকে তুলে দাঁড় করালো। বেচারার মুখ ভয় রক্তশূন্য হয়ে গিয়েছে। পাইলট আবার ততক্ষণে প্লেনটাকে কোনো মতে সামলে নিয়েছে। এদিকে স্ট্রেভার পাইলটের পাঁজরে পিস্তলটা ঠেকিয়ে ধরেছে। ব্যাস, এই যুদ্ধ তারা জয় করেছে। কোনো বোকামো করবেন না, আমি কিন্তু ফায়ার করতে বাধ্য হব। আপনার পুরো ক্রিউ পরাস্ত। প্লেন এখন আমাদের কমান্ডে। আচ্ছা 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 আচ্ছা, প্লিজ আপনারা একটু শান্ত হন। প্লিজ একটু শান্ত হন। স্ট্রেভার, ওয়াচ আউট! স্ট্রেভার যখন পাইলটের পাঁজরে বন্দুক ধরে কথাগুলো বলছিল, তখন কো পাইলট নিজের কোটের ভেতর থেকে লুগার অটোমেটিক জার্মান পিস্তলটা আস্তে আস্তে
খুব সাবধানে বার করে স্ট্রেভারের দিকে তাক করতে গেলে ব্যাপারটা চোখে পড়ে গেল ব্রাউনের। ব্রাউন চেঁচিয়ে উঠে হাতের নাগালে একটা স্টিলের ছোট্ট হিট ফ্লাস্ক ছুঁড়ে মারল কো-পাইলটের হাত লক্ষ্য করে। ফ্লাস্কটা গ্রেনেডের মতো গিয়ে পড়ল কো-পাইলটের কবজিতে। হাতের আগ্নেয়াস্ত্রটা ছিটকে পড়ল মেঝের ওপর। এবার স্ট্রেভার পিস্তলটার দিকে চোখ ফেরাতেই পাইলট স্টিকটা ক্ষিপ্র হস্তে একদিকে টান মেরে ধরে সজোরে লাথি মারল অ্যাক্সেলারেটরের ওপর। অমনি প্লেনটা শটান বাদিকে পাক্ষে, একটা ডানা নিচের দিগন্তহীন সমুদ্রের আর আরেকটা মহাকাশের অভিমুখে প্রসারিত করে একদিকে পুরো কাত হয়ে গেল। সিটবেল্ট থাকায় কেবল পাইলট আর কোপাইলট ছাড়া প্রায় সকলেই উড়ে গিয়ে বাঁদিকের দেওয়ালে হুমড়ি খেয়ে পড়ল। খালি স্ট্রেভার কোনো মতে পাইলটের সিটটাকে একটা হাতে ধরে ঝুলছে। তখন লুগারটাও তখন ছিটকে পড়েছে কোপাইলটের নাগালের বাইরে। সে এখন সবার মাথার ওপরে সিটবেল্ট বাঁধা অবস্থায় বেকায়দাভাবে ঝুলছে। তার পাশের মানে ডান দিকের দেওয়ালটা এখন প্লেনের সিলিং। উইলকিনসন হাত বাড়িয়ে জার্মান পিস্তলটা তুলে নিল, আর স্ট্রেভার সেই অবস্থায় নিজের রিভলভারটা পাইলটের কানের পাশে এনে ট্রিগারে চাপ দিল। প্লেনটা ধীরে ধীরে আবার দিগন্ত রেখার সঙ্গে সমান্তরাল হয়ে গেল। পাইলটের হাত দুটো তার নিজের কোলের ওপর এলিয়ে পড়েছে। শরীর বরফের মতো ঠান্ডা। পাইলট ক্যাপ্টেন মাস্ত্রোদাসা ভয়ে কাঠ হয়ে গেছেন। কানে তালা পড়ে গেছে ওনার। নাকে আসছে হালকা একটু পোড়া চুলের গন্ধ। স্ট্রেভার বন্দুকটা পাইলটের ঠিক কানের কাছে এনে অন্যদিকে তাক করে ফায়ার করেছিল। এদিকে উইলকিনসন সোজা হয়ে দাঁড়িয়ে কোপাইলটের মাথায় তারই লুগার অটোমেটিক পিস্তলটা ঠেকিয়ে ধরেছে। ক্যাপ্টেন, ইউ হ্যাভ রান আউট অফ লাক। স্ট্রেভার কিন্তু টার্গেট মিস করে না। সারেন্ডার করুন, না হলে পরের বার কিন্তু। পাইলট একবার কো-পাইলটের দিকে তাকালেন। কো-পাইলট একটু নার্ভাসভাবে জিজ্ঞাসু চোখে ওনার দিকেই তাকিয়েছিল। হতাশার দীর্ঘ নিঃশ্বাস ফেলে ক্যাপ্টেন মাস্ত্রোদাসা মাথাটা হালকা করে নেড়ে সম্মতি জানালেন। দুজনেই আস্তে আস্তে নিজেদের মাথার ওপর দুহাত ওঠালেন। অগত্যা ইটালিয়ানরা নিরুপায় হয়ে শেষমেশ আত্মসমর্পণ করল। ডান্সমোর আর ব্রাউন ততক্ষণে ফ্লাইট ইঞ্জিনিয়ার আর ওয়্যারলেস অপারেটরকে সুটকেস বাঁধার স্ট্র্যাপগুলো দিয়ে বেঁধে ফেলেছে। আর কর্পোরাল, সে বেচারা অনেক আগেই বেহোশ হয়ে গেছে। পাইলটদের এবার উঠিয়ে বাকি ইটালিয়ানদের সঙ্গে ফিউজেলাজে বেঁধে বসিয়ে দিল স্ট্রেভার আর উইলকিনসন। ক্যাপ্টেনের জায়গায় বসে সি প্লেনের অধিনায়কত্ব নিল ডান্সমোর। কো-পাইলট ব্রাউন বুক পকেট থেকে একটা ফটো বের করে ডান্সমোর মুখের চুইংগামটা দিয়ে সেটা লাগিয়ে দিল ড্যাশবোর্ডের ওপর। Good morning, ladies. I'm Captain Dunsmore at your service. Let's take you home. সাল 2003, সাউথহ্যাম্পটন, ইংল্যান্ড। নিজের স্টাডিতে বসে সামরিক বিষয়বস্তু সংক্রান্ত একটা ম্যাগাজিনের পাতা উল্টাতে উল্টাতে একটা সাদা কালো গ্রুপ ফটো দেখে চোখ আটকে গেছিল। এই একই ছবি তার টেবিলের ওপরে বহু বছর ধরে ফ্রেমবন্দি। এক নাগারে ছবিটার দিকে চেয়ে থাকতে থাকতে বৃদ্ধ হারিয়ে গেলেন অতীতের এক গ্রীষ্মকালের সকালে। এক ঝলকে বায়োস্কোপের মতো ফুটে উঠল কতগুলো স্মৃতি। ব্রাউন আর স্ট্রেভার দুজনেই মারা গেছে কয়েক বছর হলো। যুদ্ধের পরেও যোগাযোগ ছিল তাদের সাথে। উইলকিনসন যুদ্ধ থেকে কোনোদিনই ফিরে আসতে পারেনি। ছবিটা তাদের সেই বিউফোর্টের অতি পরিচিত ককপিটে একটু মন দিয়ে দেখলে লক্ষ্য করা যায় সবার ভিড়ে ছোট্ট করে যেন আরেকটা মুখ দেখা যাচ্ছে। ছবিতে ঠিক তার সামনে ড্যাশবোর্ডের ওপর চিউইংগাম দিয়ে আটকানো একটা ছোট্ট ছবি। পেগি। আজ সেও আর নেই।